স্টার্ট। আজ 21শে জানুয়ারি 2025 সাল। আজ থেকে 54 বছর আগে 2071 সালে 21 জানুয়ারি আমার কর্মক্ষেত্র বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ 10ম শ্রেণী বিশিষ্ট বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মেদিনীপুর জেলার জন্মস্থান বীরসিংহ গ্রামে এই স্কুলটির অধিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্নের ইতিকথনে এই অংশ থেকেই বলো। প্রতিষ্ঠার ইতিবৃত্ত কথনের একটু ভূমিকার প্রয়োজন আছে মনে করছি, না হলে ইতিহাসের সত্যনিষ্ঠা ব্যাহত হবে। 1970 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী মিলে সাক্ষরতা প্রসার কল্পে অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণের প্রচেষ্টা নিয়ে একটি কর্মযজ্ঞ শুরু করেন। এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর সত্যেন্দ্রনাথ সেন মহাশয়কে তারা সভাপতি করে একটি কমিটি তৈরি করেছিলেন, পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতি। এই সমিতি সমস্ত পশ্চিমবঙ্গ ব্যাপী স্কুল কলেজগুলি, বিশেষত কলেজগুলিতেই এবং ট্রেনিং সেন্টারগুলিতে ছাত্রছাত্রী যারা আছেন তাদের সঙ্গে, সেই প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে যোগাযোগ করে তারা এই কর্মসূচি গ্রহণ করার জন্য, অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণের কাজে তাদের ছাত্রছাত্রীরা যাতে অংশ নিতে পারেন একটা অবসর সময়ে এবং সেই আগ্রহ যাতে তাদের মধ্যে সৃষ্টি হয়, সেই বাসনা নিয়ে তারা সমস্ত স্কুল কলেজগুলিতে, বিশেষত কলেজগুলিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে যাতায়াত করে তাদেরকে তাদের সঙ্গে যোগ দেবার জন্য আহ্বান জানান। আমি 69-70 ব্যাচের ট্রেনিংয়ে ছিলাম, বিএড ট্রেনিংয়ে, বহরমপুর ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ। এই কলেজে আমি যখন ট্রেনিংরতা বা বিএড পাঠরতা বললেই ভালো হয়, সেই সময় এদের একটি ছাত্র গ্রুপ আমাদের সঙ্গে যোগাযোগ করে, কলেজে যায় এবং আমি উৎসাহী হয়ে তাদের সঙ্গে যোগ দেবার বাসনা জানাই। তো সেই সময় তো আমার পড়ার একটা ঠিক সময় চলছে, লেসন প্ল্যান চলছে এবং পরীক্ষাও হবে, ফাইনাল টিচিং দিতে হবে, এগুলো চলছে। তো আমি ওদেরকে বলেছিলাম আমি 70 সালেই অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করব।
ঊনসত্তরের ব্যাচ আমার পরীক্ষা হয়ে যাবার পরেই 70 সালে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করি। সেটা ছিল ওই সেপ্টেম্বর মাসের সম্ভবত 20-22 তারিখ। ওনাদের সঙ্গে যোগাযোগ করার সময় ওনারা বললেন, আমরা একটা কর্মসূচি নিয়েছি, বীরসিংহ গ্রামে একটা বড় মেলা করব, এবং এই মেলায় সমস্ত পশ্চিমবঙ্গ থেকে, সব জেলাগুলি থেকে সরকারি এবং অসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান হাতের কাজ করে বা তাদের অফিস আছে, তাদের নানা রকম ট্রেনিং সেন্টার আছে, তাদেরকে আমরা ওখানে যেতে আহ্বান জানিয়েছি এবং প্রচুর হাতের কাজের জন্য স্টল আমরা দেব। সেখানে সমস্ত স্টলগুলোকে তদারক করে ঠিকঠাক করার কাজেও আমাদের প্রচুর মানুষের দরকার। তুমি যাবে কি? আমি তখন হাতে চাঁদ পাওয়ার মতন একটা দারুণ আনন্দ পেলাম। বাড়িতে বলতে হবে মাকে, ওরা স্টার্ট করবেন, সেটা হলো ওরা স্টার্ট করবেন 27 সেপ্টেম্বর। তো আমি খুব তাড়াহুড়ো করে ওখান থেকে বিদায় নিয়ে, ওখানকার তখন সেক্রেটারি ছিলেন পার্থ সেনগুপ্ত, সহকারী সম্পাদিকা ছিলেন আমাদের সকলের দিদি। তো এনাদের দিদির নামটা আমি পরে মনে পড়লে বলবো, এখনই আমার মনে পড়ছে না। স্বপ্নাদেব মনে পড়েছে, শ্রীমতী স্বপ্নাদেব। উনি ছিলেন সহকারী সম্পাদক। প্রেসিডেন্ট তো ছিলেন ডক্টর সত্যেন্দ্রনাথ সেন, আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুধীর চট্টোপাধ্যায়। এরা ছাত্রাবস্থাতেই যোগ দিয়েছিলেন, তখন এরা MA পড়তেন সেই সময়, বা কেউ কেউ জার্নালিজম পড়ছিলেন বা ওকালতি পড়ছিলেন আশিস ঘোষ, বিধুভূষণ মৌলিক, এরা সকলেই ছিলেন এবং প্রত্যেকে খুব আগ্রহ দেখিয়ে আমাকে ওদের সঙ্গে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। আমি বাড়িতে এসে মাকে জানালাম। মা বললেন, খুব ভালো কথা, যাও দেখে এসো, করে এসো কাজ। এ প্রসঙ্গে বলি, মা কখনো কোনো স্বেচ্ছাসেবামূলক কাজে বাধা দেননি, বরঞ্চ আগ্রহ দেখিয়ে এগিয়ে দিয়েছেন। এই যে জায়গাটা, এটা আমার কাছে একটা বিরাট বড় জায়গা ছিল। মা বলেছেন, তোড়জোড় করে জামা কাপড় গুছিয়ে নিলাম, 2 দিন থাকতে হবে। 29 তারিখে মেলা এবং মেলার উদ্বোধন। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, ওই দিনই, ওই 29শে সেপ্টেম্বর 1970 সাল, 12ই আশ্বিন ছিল, বিদ্যাসাগর মহাশয়ের 12ই আশ্বিন জন্মদিন। ওই জন্মদিনেই এই মেলার উদ্বোধন হবে এবং স্কুল প্রতিষ্ঠা হবে, সেই ঘোষণা হবে। তাতে খুব বিরাট সব শিক্ষাবিদেরা আসবেন। এটা যখন শুনি তখন আরও আনন্দ পেয়েছিলাম। আমি যথারীতি একটা ছোট সুটকেসে জামা কাপড় গুছিয়ে চলে এসেছিলাম নিরক্ষরতা দূরীকরণ সমিতির অফিসে। আমার ট্রেন একটু দেরি করায়, মানে আমি আগের ট্রেনটা না পাওয়ায় উত্তরপাড়া থেকে আমি পরের ট্রেনটা ধরে আসতে দেখি সব
হাওড়া স্টেশনেই ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা হাওড়া স্টেশনে বাস স্ট্যান্ডে আমার জন্য দাঁড়িয়ে আছেন। আমার ফোন ছিল না, যার জন্য ওরা বলেছিলেন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াবো ওই স্ট্যাচুটার সামনে, আমরা গাড়ি নিয়ে যাব, তুমি এসে আমাদের সঙ্গে যোগ দেবে। ঠিক তাই আমি গিয়ে, ওরাই আমাকে হাত দেখিয়ে ডাকছেন, আমি তাড়াহুড়ো করে গিয়ে ওদের সঙ্গে যোগ দিলাম। গাড়িতে বীরসিংহ গ্রামে পৌঁছলাম, পবিত্র পদধূলি ধন্য মহাপুরুষের সেই বীরসিংহ গ্রাম। আমি আবেগ আপ্লুত হয়ে পড়ছি, সেদিন আমার চোখে জল এসেছিল। বীরসিংহের মাটি মুঠো মুঠো করে বিধুভূষণ রায় বিধুভূষণ ভৌমিক, আশিস ঘোষ, এনারা মুঠো মুঠো করে মাটি তুলে তুলে মাথায় ঠেকাচ্ছেন আর বলছেন, ওরে পদধূলি মাথায় দে, পদধূলি মাথায় দে। আমরা সত্যি সত্যি সেই পদধূলি হাতে করে করে নিয়ে মাথায় ঠেকালাম সবাই মিলে। এই আমাদের বীরসিংহে পৌঁছানো, এবং মেলার দুদিন আগে 27 তারিখে পৌঁছলাম। 27 তারিখে রইলাম। ওখানকারই বিশিষ্ট একজন মানুষ, খড়ার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শ্রীযুক্ত কমলাকান্ত ঘোষ মশাইয়ের বাড়িতে আমরা কিছু মানুষ রইলাম উদয়গঞ্জ নামক একটা এতে। সেখানে আমাদের মেয়েদের সেল্টার হলো। স্বপ্নাদি, আমি, রাজশ্রী, সুতপা, মিনি, আমরা এই মেয়েরা সেখানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে আমাদের থাকার জায়গা হলো। আর খাবার জায়গা, মেলা প্রাঙ্গণ তখনও তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। সেইখানে আমাদের খাবার জায়গা, ওই উদয়গঞ্জ থেকে আমরা, আমাদের থাকার যে বাড়িটা, উদয়গঞ্জ থেকে এই মেলা প্রাঙ্গণ বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের যে ফুটবল খেলার মাঠ, ওই মাঠে, সেখানে এসে আমাদের খেয়ে যেতে হবে। অল্প অল্প শীত, গ্রামে একটু বেশি শীত। আমরা চাদর জড়িয়ে, আমাদের মনে করে দিয়েছিলেন স্বপ্নাদি চাদর নেবে সঙ্গে, চাদর জড়িয়ে সব খেতে গেলাম। আবার দল বেঁধে খাওয়া দাওয়া করে আমরা 10টার মধ্যে উদয়গঞ্জে ফিরে গেলাম। আমার যোগদানের বা আমার ওখানে থেকে যাওয়ার কোনো কথা ছিল না, কিন্তু ঈশ্বরেরই টানে আমি ওই ঈশ্বর ধামে গিয়ে পৌঁছেছিলাম। এবং ওখানে 2 রাত্রি কাটানোর পর ওখানেই স্থির হলো যে আমাদের এখানেই স্কুল প্রতিষ্ঠা হবে। সেই স্কুলের যারা টিচার হবেন, কর্মকর্তা হবেন, এইখানেই আমরা সে মিটিং করে কর্মকর্তা নির্বাচন করে ফেলব, যারা স্কুলের জন্য উদয়াস্ত পরিশ্রম করতে পারবে, এবং যারা আমাদের ইন্টারভিউ বোর্ডে থাকবেন, সেই কমিটিও আমরা নির্বাচন করে ফেলব। শুনলাম, জানলাম, মেলা ঘুরছি, দেখছি সব কিছুই চলছে। মেলায় গান হচ্ছে, ওখানে স্থানীয় ছেলে মেয়েরা উৎসব করছে, নাচ করছে, গান করছে, অনুষ্ঠান হচ্ছে। গিয়েছিলেন কি বাউল যেন, পূর্ণচন্দ্র দাস বাউল, উনি গিয়েছিলেন। উনি সেই এতে মঞ্চে ওনার বাউল গান করছেন, ওনার সঙ্গে আলাপ হলো, আমরা আতিথেয়তায় ছিলাম। তো প্রচুর মানুষ এসেছেন তখন। গুণীজনের নাম, কতজনের নাম বলবো। চন্দ্রকোনা থেকে গেছেন সত্য ঘোষাল, শ্রদ্ধেয়, উনি তখন MLA। এর থেকে এসেছেন, তমলুক থেকে এসেছেন সুকুমার বাবু, তিনিও তখন MP ছিলেন, তিনি এসেছেন। আর এসেছেন
প্রণব মুখোপাধ্যায়, ওই সময় তিনি ফকিরচন্দ্র কলেজের অধ্যাপক, তিনি ওখান থেকে এসেছেন, হাওড়ায় বাড়ি ওনার, জানলাম আলাপ হলো। আর তো বীরসিংহ এবং আশেপাশের মানুষজন সবাই এসেছেন, যারাই প্রচুর বিদ্বজ্জন এবং যারা সাধারণ মানুষ, নিরক্ষর, সেই মানুষেরাও এসেছেন। এবার আসল কথায় আসি। মেলার দিন 12ই আশ্বিন, সাজ রব। আমরা খুব তাড়াতাড়ি 8টার মধ্যে চলে এলাম। পোস্ট অফিস, যেটা ডাকঘর, গ্রামীণ ডাকঘর ছিল, তার সামনে যে অংশটুকু, সেই অংশে ছোট করে অনুষ্ঠান চলছে আর বড় করে মঞ্চ বাঁধা হয়েছে। বর্তমানে আমাদের যে স্কুল যেখানে তৈরি হয়েছে সেইখানে, সেই স্কুলের দক্ষিণ দিকের মাঠে বিরাট মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চে কে নেই? এই মঞ্চে সমস্ত শিক্ষা জগতের রথী মহারথী বৃন্দ উপস্থিত। বিদ্যাসাগর মহাশয়ের আরব্ধ কাজ, তারা যে কাজ তিনি শেষ করতে পারেননি, সেই কাজকে আবার শুরু করার একটা উত্তেজনায় পূর্ণোদ্যমে লেগে পড়েছেন। 80 বছরের বৃদ্ধ আছেন, 70 বছরের, 75 বছরের বৃদ্ধা আছেন, আবার 5 বছরের, 4 বছরের, 3 বছরের শিশু, তারাও আছে। এত আনন্দ, এত উৎসব, বিরাট উৎসব। বীরসিংহের এত বড় উৎসব বীরসিংহ কখনো দেখেনি, এবং চতুর্দিকে আলোয় আলো। এই প্রসঙ্গে বলি, এই কর্মসূচির সাক্ষরতা প্রসারকল্পে যে কর্মসূচি, তার সঙ্গে বীরসিংহ গ্রামে স্ত্রী শিক্ষার প্রসার, যেটা বিদ্যাসাগরের ব্রত ছিল, সেই ব্রত তিনি পূর্ণ করে রেখে যেতে পারেননি। সেই ব্রত পূর্ণ করার জন্য, সাঙ্গ করার জন্য, স্ত্রী শিক্ষার জন্য যে স্কুল, উচ্চ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয় স্থাপন হবে শুধু না, প্রথমত এই বিদ্যালয়, দ্বিতীয়ত এইখানে বিদ্যুতায়ন হবে। এই বছরই হবে, সেদিন থেকেই হবে। সেদিনই আলোয় আলোয় ভর্তি, রাস্তাঘাট, বাড়ি বাড়ি সব আলো জ্বলছে, পাড়ায় পাড়ায় আলো, আর মেলা প্রাঙ্গণ তো আলোয় আলোময়, আলোকিত। তৃতীয় কাজ, পাঁশকুড়া থেকে বীরসিংহ হয়ে খরাড়ে ঢুকবে। আমাদের বীরসিংহ গ্রাম থেকে, বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে খরাড় শহর, ওটা মিউনিসিপ্যাল এরিয়া। কাঁসার বাসনের জন্য বিখ্যাত, আমরা ছোটবেলায় পড়েছিলাম ভূগোলে। মেদিনীপুরের খরাড়, ঘাটাল মহকুমা। তো এই খরাড়ে গিয়ে সেই বাস গ্যারেজ করবে। একটা বাস পাঁশকুড়া থেকে আসবে, খরাড়ে তার গ্যারেজ। আরেকটা বাস খরাড় থেকে স্টার্ট করে বীরসিংহ হয়ে মেদিনীপুর যাবে এবং ফিরে এসে আবার বীরসিংহ হয়ে খরাড়ে ঢুকবে। দুটি বাসের নামই আমার মনে আছে। যেটি পাঁশকুড়ো যাবে এবং ফিরে এসে আবার খরাড়ে ঢুকবে বীরসিংহ হয়ে, সেটির নাম ছিল ETS। ওখানকার মানুষজন বলতেন ইতিহাস।
তা আমরা বলতাম ইতিহাসই বটে। আরেকটি বাস যেটি মেদিনীপুর যাবে আসবে, সেটির নাম হলো দেবদূত। এই যোগাযোগ ব্যবস্থা করার জন্য যেখানে গরুর গাড়ি, যে গল্প আমি শুনেছিলাম, আমাদের ভূতপূর্ব যে মন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, এই অসীম দাশগুপ্তের মা এসেছিলেন আমাদের স্কুলে। তা উনি বলেছিলেন, উনি গরুর গাড়িতে করে বীরসিংহ দেখতে আসছিলেন। উনি ছিলেন মেদিনীপুরের টিচার্স ট্রেনিং কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, সেই কলেজের উপাচার্য। তা ওনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ হলো। আমি কথা বলছি এবং অনেকেই, স্বপ্নাদি আছেন, রাজশ্রী আছেন, আমরা সবাই আছি। জিজ্ঞেস করলাম, এই রাস্তাটা তো সবে মাত্র পিচ ঢালা হয়েছে, আপনি যখন এসেছিলেন তত বছর আগে কি পিচ ঢালা বা ইট দেওয়া ছিল? উনি বললেন, না, আমি গরুর গাড়িতে আসছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি, জুলাই মাস, বিদ্যাসাগরের স্মরণ সভা হয় শ্রাবণে, 13ই শ্রাবণ, তার মহাপ্রয়াণ দিবস। তা সেইখানে আসার পথে গরুর গাড়ির চাকা গেল আটকে, গেঁথে গেল, হাঁটুর ওপরে কাদা। উনি ওনার স্বামীর সঙ্গে ছিলেন, বিদ্যাসাগর মহাপুরুষের পদধূলি ধন্য বীরসিংহ গ্রাম দর্শনের আশায় আসছিলেন। তো উনি বর্ণনা দিলেন যে উনি ওনার স্বামীর কাঁধে চড়ে এই বীরসিংহে প্রবেশ করেছিলেন। স্বামী হাঁটু পর্যন্ত কাপড় গুটিয়ে নিয়ে, অর্থাৎ অসীম দাশগুপ্তদের পিতা, তিনি হাঁটুর পর্যন্ত কাপড় গুটিয়ে নিয়ে ওনাকে কাঁধে করে বীরসিংহ গ্রামে প্রথম দর্শনের জন্য নিয়ে এসেছিলেন। আমরা তো হতবাক শুধু না, আমরা ধন্য যে কত মহামানব, কত মানুষের পদধূলি ধন্য এই মহামানবের স্মৃতি বিজড়িত তার জন্মভিটা। এবার বলি, গল্পে না গিয়ে আসলে আসি। মঞ্চে তো সবাই উপবিষ্ট আছেন। ডক্টর দৌলত সিং কোঠারি আছেন, যতীন্দ্রচন্দ্র সেনগুপ্ত মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গের তখনকার শিক্ষা অধিকর্তা আছেন, উপাচার্য ডক্টর রমা চৌধুরী রবীন্দ্রভারতীর আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যেন্দ্রনাথ সেন মহাশয়, ডক্টর সত্যেন্দ্রনাথ সেন মহাশয় আছেন, তৎকালীন যে সমস্ত বিদ্বজ্জনেদের মধ্যে আমরা দেখে থাকি, তাদের মধ্যে ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক প্রমথনাথ বিশি, কবি সুভাষ মুখোপাধ্যায়, কবি সাহিত্যিক তরুণ সান্যাল মহাশয়, এরা সবাই ছিলেন। কতজনের নাম বলবো, বয়স হয়েছে, অনেক নাম এখন ঠিক সময়ে স্মরণে আসে না, পরে মনে পড়ে, কাজ মিটে যাবার পরে। তো এরা সব রথী মহারথী শিক্ষা জগতের মঞ্চ আলো করে বসে আছেন। বিদ্যুতের আলো তখন ম্লান লাগছে তাদের কাছে। আমি ছিলাম মঞ্চের সামনে সাধারণ মানুষের ভিড়ে, এবং ওখানকার যারা সাধারণ শিক্ষা জগতের মানুষ এবং
অশিক্ষা জগতে যারা বসবাস করছেন, অন্ধকারাচ্ছন্ন জগতে, তাদের সঙ্গে সামনের সভার মানুষ হিসাবে যোগদানের ছিলাম। তো ঘোষণা হলো, মঞ্চে আরও ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের প্রদৌহিত্র অধ্যাপক ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই সুযোগ্য পুত্র, অধ্যাপক না, একজন ছিলেন উপস্থিত, আরেকজন পরে এসেছিলেন বিষ্ণুগ্রাম দেখতে। আমি একজনের নাম আগে বলি। অধ্যাপক, প্রখ্যাত অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়, ডক্টর গৌতম চট্টোপাধ্যায়, আর তাদের মা অধ্যাপক ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী সহধর্মিণী শ্রীমতী মঞ্জুশ্রী চট্টোপাধ্যায়, আর অধ্যাপক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ওনাদের যে ছোট ছেলে, তিনি তখন জার্মানিতে ছিলেন বলে আসতে পারেননি। এরা মঞ্চ আলো করে আছেন। প্রথমেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৎকালীন আমাদের শিক্ষা সচিব যতীন্দ্রচন্দ্র সেনগুপ্ত মহাশয়। এই ভিত্তিপ্রস্তরে লেখা রইল যে বিদ্যাসাগরের জন্মভূমিতে এই স্কুল প্রতিষ্ঠিত হলো। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় এবং তাদের মা শ্রীমতী মঞ্জুশ্রী চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, যে জমির ওপর মঞ্চ বাঁধা রয়েছে, যে জমিতে দাঁড়িয়ে, যে মঞ্চে দাঁড়িয়ে উনি বক্তব্য রাখবেন, সেই মঞ্চে দাঁড়িয়ে দুজনে মিলে ঘোষণা করলেন যে আমরা এই 1 একর জমি, এটা বিদ্যাসাগর মহাশয়ের আমবাগান ছিল, এই জমি আজকে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা কল্পে দান করলাম। মহান দান। এই মহান দান গ্রহণ করল বিশৃঙ্গবাসী সজোরে করতালি দিয়ে, হাসি মুখে। বিশৃঙ্গ শুধু নয়, বিশৃঙ্গের পাশাপাশি গ্রামগুলো না বললে তাদের মনে হবে আমি তাদের ভুলে গিয়েছি। না, আমি ভুলিনি। মামুদপুর, কুড়ান, এদিকে বোয়ালিয়া, পাত্রা, মার, গোপালপুর, কোমস্যা, কাঁচিয়া, অর্জুনারি, একেবারে রাধানগর পর্যন্ত প্রতিটি বাড়ির পুত্র সন্তান এবং কন্যা সন্তানেরা উচ্চশিক্ষা নেবার জন্য, মানে 8ম শ্রেণীর পরে পড়তে হলে বা প্রাইমারি পড়ার পর 5ম শ্রেণীতে পড়তে হলে তাদেরকে যেতে হতো বীরসিংহ গ্রামে। ভগবতী বিদ্যালয় বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি। এই স্কুলে পড়তে যেত ছেলেরা এবং মেয়েরাও 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত শুধু নয়, একেবারেই একাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরাও ওখানেই তখন পড়তো। সেই অনুমোদন তারা পেয়ে গেছেন। প্রচুর ছেলে বিদ্যাসাগরের তৈরি সেই হোস্টেল, ছাত্রাবাস, সেই ছাত্রাবাসে বসবাস করত। আমাদের স্কুল কোথায় বসবে? বাড়ি নেই, ঘর নেই, জমি রেজিস্ট্রি হয়নি, এরকম একটা সময়।
টিচার নেই, কর্মী নেই, কমিটি নেই। সেই দিনই কথা দিলেন প্রেসিডেন্ট, আমাদের সমিতিরও প্রেসিডেন্ট তিনি ছিলেন বলেই বলছি প্রেসিডেন্ট, সত্যেন্দ্রনাথ সেন মহাশয়, এই নিরক্ষরতা দূরীকরণ সমিতির সভাপতি। তিনি বললেন যে আজই আমরা বসে শিক্ষিকা নির্বাচন করব এবং কমিটি প্রস্তুত করে আমরা স্থির করে নেব সব কিছু। সেদিনই আমার কথা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, গল্প বলতে গেলেই স্মৃতি বড় বেশি ধাক্কা দেয়, বড় বেশি ভিড় করে, কোনটা ছেড়ে কোনটা বলি, আবেগ গলা বুঝিয়ে দেয়। যাই হোক, মিটিংয়ের পর খাওয়া দাওয়া, মেলা ঘোরা, এগুলো তো হলোই, অনুষ্ঠান দেখা। রাত্রি 10টার সময় বসল নিরক্ষরতা দূরীকরণ সমিতির অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ সেন মহাশয়ের পৌরোহিত্যে কমিটি বসে তারা স্থির করলেন যে আগে পরিচালন সমিতি তৈরি করতে হবে। পরিচালন সমিতি তৈরি হয়ে গেল। কারা কারা ছিলেন আমি সকলের নাম এক্ষুনি বলতে পারবো না, কিন্তু পুরোধা হিসাবে এগিয়ে এসেছিলেন খরার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শ্রীযুক্ত কমলাকান্ত ঘোষ মহাশয়, এসেছিলেন নলিনীকান্ত ঘোষ মহাশয়, এসেছিলেন যামিনীকান্ত ঘোষ মহাশয়, এসেছিলেন মামুদপুরের ডাক্তারবাবু, আবার নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, পরে মনে পড়লে বলবো বা প্রসঙ্গান্তরে বলবো, বিষয়ান্তরে। ও দুর্লভচন্দ্র পাঁজা, মনে পড়ে গেছে, ডাক্তারবাবু, ডক্টর নন, ডাক্তার দুর্লভচন্দ্র পাঁজা মহাশয় মামুদপুরের। এই সমস্ত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং শিক্ষাবিদ ব্যক্তিগণ এরা এলেন ওখানকার গ্রামীণ পাঠাগারের লাইব্রেরিয়ান শ্রীযুক্ত গৌরহরি সিংহ রায় মহাশয়, এরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হলেন। পাত্রার হীরালাল ঘোষ মহাশয়, যিনি মাটি দিলেন আমাদের স্কুল তৈরি করার জন্য, মাটি দেবার সংকল্প ঘোষণা করলেন। আর আমাদের গোয়ালিয়া থেকে এলেন ডাক্তার, উনি ওখানকার স্থানীয় কোয়াক ডাক্তার ছিলেন এবং তার বাড়িতেই আমরা ছিলাম মহিলারা, উদয়গঞ্জে। তার একটি বাড়ি ওখানে এবং সেটি ডাক্তারখানা। এই ডাক্তারবাবু তিনি এলেন কেশবচন্দ্র মুদি তো নয়, কেশবচন্দ্র বক্সী মহাশয়, এরা এলেন স্কুল গড়ার জন্য পরিচালন সমিতিতে। আমরা চলে আসব, আমাদের শেল্টারে ক্যাম্পে ঢুকতে হবে, রাত হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে। স্বপ্নাদি যেহেতু মিটিংয়ে আছেন, স্বপ্নাদি মিটিং ছেড়ে আসতে পারবেন না, তা আমাদের কেউ কেউ এগিয়ে দেবে, সমীর, স্বপন, আমাদের সমবয়স্ক ছেলেরা, তারা আমাকে রাজশ্রীকে আমাদের এগিয়ে দেবে। এরকম কথাবার্তা চলছে। এই সময় হঠাৎ দেখি সুধীর চক্রবর্তী তো নয়, চ্যাটার্জি, সুধীর চক্রবর্তী, উনি ডাকাডাকি করছেন রাজশ্রীর নাম ধরে এবং আমার নাম ধরে। আমি থমকে দাঁড়ালাম। রাজশ্রী যেহেতু ওখানে অনেক দিনের কর্মী,
রাজশ্রী এগিয়ে গেল, আমি বললাম তুমি যাও, কেন ডাকছে দেখো। এগিয়ে গেল, তখন বলল যে পরিচালন সমিতিতে তো হেডমিস্ট্রেসকে থাকতে হবে। ওরা হেডমিস্ট্রেস খুঁজে পাচ্ছেন না, স্বপ্নাদিকে ধরেছিলেন হেডমিস্ট্রেস হতে। স্বপ্নাদি গ্রামে থাকতে পারবেন না, ওনার বাচ্চা আছে, ওনার স্বামীর মা, ওনার শ্বশ্রুমাতা তিনি অসুস্থ, তাকে ফেলে উনি আসতে পারবেন না। সুতরাং সুধীরদা এবং স্বপ্নাদি তোমার নাম প্রস্তাব করেছে, তোমার সঙ্গে স্যার কথা বলবেন। স্যার মানে অধ্যাপক ডক্টর সত্যেন্দ্রনাথ সেন মহাশয়, ভাইস চ্যান্সেলর, উপাচার্য। আমি গেলাম গুটি গুটি পায়ে, ভয়ে ভয়ে আতঙ্কে। আমি যে বিএড পরীক্ষা দিয়ে এসেছি সেটা ওনারা সবাই জেনে গেছেন, আগেই শুনেছিলেন যে আমি বিএড পরীক্ষা হলেই যাব কলকাতায়। তো আমি বহরমপুর থেকে চলে এসেছি মানেই বিএড পরীক্ষা হয়ে গিয়েছে, শুনেও নিয়েছেন, কেমন হয়েছে সবটাই শুনে নিয়েছেন। তখন স্বপ্নাদি এবং সুধীরদা বললেন স্যারকে, স্যার এই হলো রমা চক্রবর্তী, এর বিএড পরীক্ষাটা হয়ে গেছে। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন কেমন পরীক্ষা হয়েছে তোমার। আমি বললাম খারাপ হয়নি বলতে পারি, তবে সবাই টিচার তো, আমরা মাত্র 35 জন ফ্রেশার, আর ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ খুব কড়া দের মানসিকতা, তো কী হবে রেজাল্ট আমি জানি না। উনি বললেন তাতে কী আছে, ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ ইউনিভার্সিটি তো একই, কলকাতা ইউনিভার্সিটিই তো। আমি বললাম হ্যাঁ তা ঠিক। তখন বললেন যে সুতরাং সব কলেজেরই একই নিয়মকানুন থাকবে, অসুবিধে নেই, তবে ওরা খ্রিস্টান কমিউনিটিকে প্রায়োরিটি দেবে চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে নয়। হ্যাঁ স্যার, এটা আমি প্রমাণ পেয়ে গেছি, আমি ইন্টারভিউ বোর্ডেই এই প্রমাণ পেয়েছি যে ওরা ইন্টারভিউ বোর্ডে কোনো প্রায়োরিটি দেখায় না খ্রিস্টান কমিউনিটির ছেলে মেয়েদের। আমি একজন ফ্রেশার হিসাবেই ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমি ইন্টারভিউ বোর্ডেই সিলেক্ট হয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। অ্যাডমিশন টেস্টে আমি উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছিলাম। তা বললেন সব ঠিক আছে, তোমাকেই প্রধান শিক্ষিকা করা হবে। আমার তখন ঈশ্বর কোথায়, এইখানে তা রাজি, এরকম একটা ভাব আমার মধ্যে। আমার চাকরির প্রয়োজন ছিল ঠিক কথাই, কিন্তু আর্থিক প্রয়োজনের থেকে একটা কাজ দরকার ছিল। তো আমি তখন কাচুমাচু হয়ে বললাম আমার মায়ের অনুমতি তো নিতে হবে, মা তো জানেন না আমি এখানে এসে হ্যাঁ বলে চলে যাব। বললেন রাজি করানোর দায়িত্ব মাকে আমাদের। আশিস যাবে তোমার সঙ্গে বাড়িতে উত্তরপাড়ায়, আর প্রয়োজনে বিধুও যাবে, বিধুভূষণ ভৌমিক, আশিস ঘোষ, তো ওরা প্রয়োজনে তোমার মায়ের কাছে যাবেন। আমি প্রয়োজনে যাবেন, প্রয়োজন না হলে যাওয়ার দরকার নেই, তখন সে তো আমরা সবাই যেতে পারি ইত্যাদি এ করে হলো। আমি প্রধান শিক্ষিকা রূপে নির্বাচিত হয়ে গেলাম, অকথিত নয় কথিতভাবে, এবং ওখানকার লোকজনের সঙ্গে আমার নাম, যারা শিক্ষাবিদ বড় বড় এবং ওখানকার যারা বর্ধিষ্ণু মানুষজন দেশ সেবা করেন বা দেশের কাজকর্ম করেন, তাদের সঙ্গে আমার নামটাও নথিভুক্ত হয়ে গেল, কমিটিতে আমিও আছি। চলে এলাম। এবার আসি
চাকরি তো আমার হলো। এবার আসি পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায় হলো 1971, সেটা গেল সেপ্টেম্বর মাস। তারপর থেকে 1970 সেপ্টেম্বর মাস, কিন্তু আমি বলছি 12ই আশ্বিন, 29শে সেপ্টেম্বর। তারপর থেকে হলো ওদের সঙ্গে আমি প্রায়শই বিশৃঙ্গে আসা করতে লাগলাম, এবং অন্যান্য জায়গায়ও গেছি। কিন্তু আমার মূলত বিশৃঙ্গ গ্রামে আসার কারণ হচ্ছে কতজন নিরক্ষর আছেন তখনও, কতজন বাচ্চা তখনও পড়াশোনা করা শুরু করেননি বা প্রাইমারি পড়ে বসে আছে, এইগুলোকে সমীক্ষা করা। আমি বিধুদার সঙ্গে, আশিসদার সঙ্গে, সমীর, স্বপনবাবুর সঙ্গে, উনি ওখানকার ক্যাশিয়ার ছিলেন নিরক্ষরতা দূরীকরণ সমিতির, স্বপনবাবু, তাদের সঙ্গে আমি প্রায় প্রতি মাসেই আসা যাওয়া শুরু করলাম। প্রায় কেন, প্রতি মাসেই আসতাম, একবারের জায়গায় দুবারও এসেছি। 70 সালটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এভাবে গেল। স্থির হলো একটা ভালো দিন দেখে যে 21শে জানুয়ারি আমাদের স্কুল শুরু হবে। 21শে জানুয়ারি 1971 সাল আমাদের স্কুল প্রথম শুরু হলো বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ভবনে, এবং 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ওনার স্কুলে যারা আছে ওনাদের স্কুলে, ওই স্কুলের প্রশাসনের কর্তব্যে যারা আছেন তারা জানিয়ে দিলেন যে তারা দিয়ে দেবেন। কারণ শিক্ষা দপ্তরের সেক্রেটারি তো সামনে বসেই ছিলেন, মঞ্চে ছিলেন, এবং বলেও গেছেন, অনুরোধ করে গেছেন, আপনারা আর মানে বালিকা এবং বালক একসঙ্গে পড়াবেন না, কোয়েড থাকবে না। এই স্কুল ওদেরকে জানুয়ারি মাসে আপনারা দিয়ে দেবেন। তা দেওয়া কিভাবে হবে? ওনারা একটা করে টিসি দেবেন, আর আমরা অ্যাডমিশন করব। গার্জেনকে শুধু সঙ্গে আসতে হবে। তা ওনারা প্রথম এতে 10ম পর্যন্ত বললেও পরে বললেন একাদশ শ্রেণীতে তো পরীক্ষা, 10ম শ্রেণীতে ওদের টেস্টের জন্য প্রিপারেশন, তখন কি একটা নতুন স্কুলের আওতায় যাওয়া যায়? আমিও বললাম না, যাওয়া যায় না, আপনারা 8 পর্যন্ত আমাদের দিন, আমরা 8ম শ্রেণী পর্যন্ত 5ম থেকে নেব, আমরা 9ম 10ম নেব না। কারণ 9ম 10ম একাদশ মিলে তখন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1971 সালে। তো 1971 সালে যখন তাহলে 9ম 10ম একাদশ তাদেরই রইল মেয়েরা, আর আমাদের কাছে চলে এলো 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বালিকারা। এই বালিকাদের নিয়ে ওই ভবনেই প্রাতঃকালীন বিভাগে আমরা মানে পঠন পাঠন শুরু করলাম। প্রাতঃকালীন বিভাগ মানে ভাবা যায়, জানুয়ারি মাস, শীতে ঠকঠক করে কাঁপছে মানুষ, তখন কচি বাচ্চাগুলো মর্নিং স্কুলে আসছে, 6:30টায় স্কুল বসছে, 6:15 প্রার্থনা। আমরা তো উত্তেজনার আগুন পোহাচ্ছি, আমাদের তো শরীরে কোনো শীত গ্রীষ্ম কিছু নেই, কিন্তু বাচ্চাগুলো কষ্ট করে আসছে। সেটাই ভাবছি, যখন ধান ক্ষেতের ভেতর দিয়ে আলপথ দিয়ে তারা আসছে, কোমরসা থেকে এতটা হেঁটে, কাঁচিয়া থেকে, এই 3টে মাঠ পেরিয়ে, একটা মাঠ বলে না, ওরা জমিগুলোকে বলে মাঠ,
আর সেই মাঠ পেরিয়ে পেরিয়ে, জমি পেরিয়ে পেরিয়ে ওরা আসছে আলপথ দিয়ে। নিচের পা জুতো ভিজে যাচ্ছে, অর্ধেক মেয়ে জুতো পরে আসে না, ওই ভিজে কাদা হয়ে যায় বলে আলপথ। সেই অবস্থায় তারা আসছে। এবং আমরা এই শীতকালটা ওখানে স্কুল করলাম। তারপরে গ্রীষ্মকালে ওরা করলেন বেলা স্কুল যেমনকার, ওরা মর্নিংয়ে করবেন। তাহলে মর্নিং যদি ওরা গ্রীষ্মকালে করেন, আমরা কোথায় যাব? আমরা তো ডেতে করতে পারবো না। ওনারা জিজ্ঞেস করলেন আমাদের, আমরা ডেতে করব না, আমরাও মর্নিংয়েই করব গ্রীষ্মকালেও। কোথায় করব? তখন এই গ্রামীণ গ্রন্থাগারের হলঘর বারান্দা, কমলাকান্ত ঘোষ মহাশয়ের বৈঠকখানা ঘর, যামিনীকান্ত ঘোষ মহাশয়ের গোয়াল ঘর ঝাঁটা নাতা দিয়ে পরিষ্কার করে ছেড়ে দিলেন, আর খামারে টেম্পোরারি গোয়াল ঘর করে নিলেন ওনারা। আর এদিকে ছিল ঘোষ বাড়ির আঙিনা পেরিয়ে, ওরা সবাই ঘোষ। তা ওনাদের বাড়িতে বাড়ির লোকজন থাকতেন না, বাড়ি খুলে দিলেন আমাদের ক্লাস করার জন্য। যিনি কেয়ারটেকার ছিলেন তিনি ওনাদেরই ভাই, আমি কাকাবাবু বলতাম। তো ওনার নামটাও এক্ষুনি মনে পড়ছে না, মনে পড়লে আবার বলবো। তো এই বাড়িতে কি যে সহযোগিতা পেয়েছি আপনাদের কাছে, আমি কোনো দ্বিধা ছাড়া বলছি। বোধহয় এত মানুষের সহযোগিতা, সাহায্য চট করে কোনো মানুষ পায় না। চাকরি করতে গিয়ে এত সহযোগিতা, এত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এতটা ত্যাগ স্বীকার করা সকলে করতে পারে না, সব জায়গায় করে না। কিন্তু বীরসিংহ সম্পর্কে যে একটা প্রচলিত কথা আছে যে বিদ্যাসাগরকে তাড়িয়েছিলেন ওনারা, আমি দেখেছি তারা সেই প্রচলিত ধারণা থেকে নিজেদের মুক্ত করার জন্য দুহাত প্রসারিত করে মুখে হাসি নিয়ে এগিয়ে আসছেন দলে দলে মানুষ। আমরা শুধু তাদের মেয়েদের লেখাপড়াটা শেখাবো এবং বিদ্যাসাগরের স্বপ্ন পূরণ করব বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এই গেল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত। এখন আসি, আরেকটু কথা না বললে বোধহয় আমার কথা বলা আজকের দিনটা স্মরণ করে সম্ভবত অসম্পূর্ণ রয়ে যাবে। সেদিন আমি যাদের সহযোগী হিসাবে পেয়েছিলাম, প্রথম যারা আমার সহযোদ্ধা, 3 জন মিলে আমরা প্রথম দিন জয়েন করেছিলাম। আর চতুর্থ দিন থেকে একে 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 আমাদের কাজ হলো, বা ওই কমিটির ম্যানেজিং কমিটি যেটা তৈরি হলো, তার কাজ হলো কোন গ্রামের কোন পুত্রবধূ বা কোন কন্যা বিএ পরীক্ষা দিয়েছে বা পাশ করেছে তাকে খোঁজ করে নিয়ে এসে জয়েন করা আমাদের স্কুল চালানোর জন্য। এই প্রসঙ্গে বলি, আমি সেই সময় একটা কথাই বলেছিলাম, এখানে যেসব ছেলেরা মাস্টার্স ডিগ্রি করছে কলকাতায়, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, রেজাল্ট আউট হয়নি, তাদেরকে দিয়ে যদি আমি ক্লাস করানো শুরু করে দিই, তাহলে কি আপত্তি আছে গ্রামের মানুষজনের? তা ওরা বললেন না, আমরা একটা
গণ করে নেব সভা অভিভাবকদের নিয়ে। যারা ভর্তি হয়েছে তাদের তো অবশ্যই ডাকবো অভিভাবকদের, কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি যে যেসব ছেলেরা বিএ পরীক্ষা দিয়ে বসে আছে রেজাল্ট আউটের আশায়, বা যারা মাস্টার্স ডিগ্রি করছে কলকাতায়, তারা ছুটি ছাটায় বাড়িতে আসছে, তাদেরকে আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। পাশাপাশি আরেকটা প্রস্তাব দিয়েছিলেন আমাদের যিনি সভাপতিত্বে ছিলেন তখন, না সভাপতিত্বে না, সহসভাপতিত্বে, কারণ সভাপতি ছিলেন আমাদের ডিএম, জেলা শাসকের সভাপতি, এবং সহসভাপতি হলেন মহকুমা শাসক। তো এনারা তো সব মিটিংয়ে আসতেন না, সব মিটিং কেন, বেশিরভাগ মিটিংয়েই আসতেন না। সেই জন্য আমাদের সভাপতিত্ব করতেন কমলাকান্ত ঘোষ, নয় নলিনীকান্ত ঘোষ, নয় ডক্টর দুর্লভচন্দ্র পাইকা মহাশয়। এনারাই আসতেন নিয়মিত। তখন তারা বললেন যে ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আমরা একটা প্রার্থনা করে দেখতে পারি যে তাদের সহকারী শিক্ষকেরা যদি, এবং এমনকি হেডমাস্টারমশাই নিজেও বা সহকারী যিনি প্রধান তারাপদ চক্রবর্তী মহাশয়, প্রধান শিক্ষক ছিলেন শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়, এরা যদি আমাদের সাবজেক্ট টিচার হিসাবে সাবজেক্টগুলো পড়িয়ে দেন, তখনও অঙ্কের টিচার পাইনি, তখনও ইংলিশের টিচার পাইনি, ইংরাজির, তখনও ভূগোল ইতিহাস কিছুই পাইনি। একমাত্র আমি পার্শ্ববর্তী গ্রাম বোয়ালিয়ার মেয়ে বিয়ে পরীক্ষা দিয়ে সবে মাত্র রেজাল্ট আউট হয়েছে, মীরা মুদি, শ্রীমতী মীরা মুদি, আর আমাদেরই বীরসিংহের যামিনীকান্ত ঘোষ মহাশয়ের ভাই ভবানীকান্ত ঘোষ মহাশয়, তিনি করণিক পদে বিএ পাশ করে বাড়িতে বসে আছেন করণিক পদে। এবং নাম করতেই হয় শ্রীযুক্ত পঙ্কজ কুমার মুখোপাধ্যায়, বয়স সকলের বড়, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ পঙ্কজদা, তিনি গ্রুপ ডি পদে, অর্থাৎ সোজা বাংলায় যাকে বলা হচ্ছে পিওন, অশিক্ষক কর্মী, এই পদে যোগ দিতে রাজি হয়েছেন। তার একটি চাকরি চাই, জমি তার খুব কম, অনেক জমি তিনি আস্তে আস্তে বিক্রি করে দিয়েছেন, চাষ করতে পারেননি এই অসুবিধার জন্য। যাই হোক, এই পাঁচজন, আমি, শ্রীমতী মীরা মুদি, ভবানীকান্ত ঘোষ আর পঙ্কজ কুমার মুখোপাধ্যায়, এই চারজন, সঙ্গে একজন পাওয়া গেল, সে হলো আমারই বাড়িতে যিনি পরিচারিকার কাজ করতেন, আমরা তাকে বৌমা বলে ডাকতাম, তার নামটা কিন্তু আজও আমি জানি না, তার কন্যা, তিনি প্রাইমারি স্কুলের পড়া শেষ করে বসে আছে, সেই মেয়েটিকে আমরা মেট্রন হিসাবে কাজে যোগ দেওয়ালাম, এবং 18 বছর অতিক্রান্ত। বলতেই রাজি হয়ে গেল, এবং আমরা বললাম যে যদি চাকরিটা হয়ে যায় থাকবে, কারণ 8 পাস তো লাগবে, 4 পাসে তো হবে না, আর যদি আমরা 8 পাস কাউকে পাই তাহলে তাকে নিয়োগ করব, সেই কটা দিনও করুক, রাজি হয়ে গেল। এই আমাদের শিক্ষক অশিক্ষক কর্মী নিয়ে আমরা শুরু করেছিলাম। এলেন হেডমাস্টার মশাই ভগবতী বিদ্যালয়ের শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় ভূগোল পড়াতে।
তিনি সদ্য বোধহয় বছরখানেক আগেই শালকিয়া বয়েজ স্কুল নাম করা কলকাতার, সেই শালকিয়া থেকে সোজা এসে বীরসিংহ বয়েজ স্কুলে ভগবতী বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যুক্ত হয়েছেন। তার বাড়ি পাশেই খড়ার শহরে। পেলাম সহকারী প্রধান শিক্ষক যিনি, শ্রী তারাপদ চক্রবর্তী মহাশয়, ইংরাজি শিক্ষক তাকে। এই অসামান্য দুজন শিক্ষক, আমি একেবারে সন্তান তুল্য ভালোবাসা পেয়ে সমস্ত ক্ষেত্রে, কমলাকান্ত ঘোষ মহাশয় তো ছিলেনই, আমরা মেসোমশাই বলে ডাকতাম, আর এদের মাস্টারমশাই বলে ডেকেছি। কখনো মনে হতো আমি ওনাদের ছাত্রী, কখনো মনে হতো আমি ওনাদের সন্তান। এত ভালোবাসা পেয়েছি। এবং স্কুলের কি করণীয় নয়, কত দূর আমরা যেতে পারি, সংবিধান কি বলে, সমস্ত ব্যাপারটাই, স্কুল গাইড কীভাবে পড়তে হয় সবটুকু। এবং পাশাপাশি উনি বারবারই বলতেন ওনারা যে আপনার তো বিএড ট্রেনিং আছে, আপনার বিএড রেজাল্ট ভালো, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমি ঘাবড়াচ্ছি এই কারণে, আমার তো এমএটা কমপ্লিট করা হয়নি, ফর্ম ফিল আপ করেছি, আর রেগুলার আমি করতে পারবো না, বিএডে চান্স পেয়ে গিয়েছিলাম বলে এমএতে বন্ধ করে দিয়ে, ফর্ম ফিল আপ করেও আমি বন্ধ করে দিয়ে বিএড পড়তে চলে গিয়েছিলাম। এবার বিএডটা কমপ্লিট করে আমি বসে আছি, আমাকে মাস্টার্স ডিগ্রিটা প্রাইভেটেই দিতে হবে। বলছি নিশ্চয়ই আপনি পারবেন, কোনো অসুবিধে নেই। এবং পুরো সহযোগিতা, সায়েন্সের জন্য এলেন সুনীল রায় মহাশয়। ওনার ভাগনা ছিলেন, তার পরবর্তীতে কিছুদিন পরেই, একটা টার্ম পরেই তার ভাগনা মেদিনীপুরের ডিএম হয়ে এসেছিলেন। আমি প্রচুর কাজ করিয়ে নিয়েছি শুধুমাত্র এই সুনীল বাবুর নাম করে। আপনার মামা আসতে পারেননি আমার সঙ্গে, মামা চিঠি দেবেন বলেছিলেন, তারপরে বললেন চিঠি দিতে হবে না, আমার নাম করবেন তাহলেই হবে। যা বলতাম উনি তাই করে দিতেন, সেইভাবেই সহযোগিতা করতেন। এই কাজগুলো পেয়েছি। তো এরা ক্লাস করতেন আমাদের, আর ওনাদের যে খেলার পিটির যে টিচার ছিলেন, ব্রতচারী ট্রেন্ড, ওনার নামটাও ভুলে যাচ্ছি, সেই মাস্টারমশাই, নাম মনে পড়লে বলবো, এখন মনে পড়ছে না। সেই মাস্টারমশাই আমাদের পিটি ক্লাস নিতেন। এইভাবেই স্কুলের চলা শুরু হলো। 1972 পর্যন্ত ওই স্কুলে আমরা ক্লাস চালিয়েছি। 72-এর 30শে এপ্রিল পর্যন্ত স্কুল কর্তৃপক্ষকে আমরা আমাদের সমস্ত অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং সহমর্মিতা দিয়ে তাদেরকে আমরা আপন করে রেখেছি। এবং তারা আমাদের কাছে এখনো, তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, এবং আমরা তাদেরকে একাত্তর থেকে 72 ওইখানে করার পর আমাদের সাজো রব হলো। আমি আগেই বলেছি, পাথরার হীরালাল বাবু মাটি দেবেন বলেছিলেন, তিনি বললেন মাটি আমি দেব, মাটির ঘর নির্মাণ হবে।
ইতিমধ্যে আমাকে কলকাতায় প্রতি সপ্তাহে আসতে হতো 8-এর বাচ্চা 9-এ উঠে গেল, এবার 9-এর বাচ্চা 10-এ উঠবে, তখনও আমি 8 পর্যন্ত রেকগনিশন পেয়েছি, 9-10-এর রেকগনিশন পাইনি, যেহেতু আমি স্টুডেন্ট দেখাতে পারিনি। আমি এই অবস্থায়, যেহেতু জমি নেই, তার রেকগনিশন কে দেবে? সরকার বদল হয়েছে, একটা দোলাচল অবস্থা। সেই অবস্থায় আমি, শ্রীমতী মঞ্জুশ্রী দেবী দারুণ অসুস্থ, গৌতম বাবু এবং গৌরাঙ্গ বাবু আমাকে এবং স্কুল কমিটিকে বারবার করে বলছেন, আপনারা রেজিস্ট্রেশনটা করিয়ে নিয়ে যান, মা খুব অসুস্থ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তখন ওনার প্রায় 90 বছর বয়স। আমি তার বাড়িতে গেলাম, আমি তার বাড়িতে গিয়ে দেখা করলাম, ঠিকানা নিয়ে গেলাম, দেখা করলাম নিজে নিজে একা। উনি শুয়ে আছেন বিছানায়, টান হয়ে, কাত হতে পারেন না, বালিশ দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে ওনার মাথা। তখন গৌরাঙ্গবাবু এসেছেন জার্মান থেকে, এই জন্য খুব তৎপরতার সঙ্গে ওরা সনৎ কুমার সিংহ রায় মহাশয়কে, স্কুলের গায়েই যার বাড়ি, ওনাকে বারবার চিঠি দিচ্ছেন। উনি ছিলেন ওদের পারিবারিক বিদ্যাসাগরের যে জিনিসপত্র সেই দেখার কেয়ারটেকার, এবং ওই বসত ভিটে বলতে যেটুকু তখন তার ছেলে করে রেখেছে, তার ওই জায়গাটুকুতে বসবাস করছেন মাটির ঘর তুলে। তাকে বারবার চিঠি দিচ্ছেন। তিনি বললেন, ঠিক আছে, আপনার সময় না হলেও আমি যাব। আমি গিয়ে দেখা করলাম। তখন উনি কথা বলতে পারছেন, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছেন, আর গৌরাঙ্গবাবু বলে দিচ্ছেন আমাকে পুরো কথা। উনি তখন বললেন, এইটুকু মেয়ে, এ হেডমিস্ট্রেস। সত্যি আমি তখন গর্বিত হইনি, এখন গর্বিত হই যে মানুষের কাছে ভালোবাসা পেতে গেলে, সম্মান পেতে গেলে বয়স কোনো ফ্যাক্টর হয় না, বয়স একটা সংখ্যা মাত্র। আমার তখন 22 বছর বয়স। আমি গ্র্যাজুয়েশন করেই বিএড করেছি, একটা বছরও নষ্ট হয়নি। বিএড করেই স্কুলে এসেছি, স্কুলে এসেই প্রাইভেটে এমএ দেবো বলে ফর্ম পূরণ করেছি, আমার নষ্ট হয়নি। ফলে সেই 22 বছরের আমি তাকে বলছি, আপনি তো মাথা তুলতে পারছেন না, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করব কি করে? উনি বলছেন, তুমি ওখানকার মাটিতে প্রণাম জানিও, আমার সব থেকে বড় গুরুজন যিনি, তার কাছে সেই প্রণাম চলে যাবে, আমিও প্রণাম নেব। আমি তখন গৌরাঙ্গবাবুকে বলছি যে, স্যার, আমি আপনাকে স্যার বলবো না দাদা বলবো? উনি বললেন দাদা বলতে। আমি বললাম, তাহলে দাদাই বলছি, আপনি মায়ের মাথাটা হাতে করে একটু ধরুন, আমি ওনার পায়ে হাত দেব। তখন বলছে, দেবেনি? আমি বললাম, হ্যাঁ দেব। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তারপরে বললাম, দাদা আপনাকে প্রণাম করব? বললেন না, হাত তুলে। আমি বললাম, আচ্ছা, এটা মেনে নিলাম। আমি হাত তুলে প্রণাম করলাম। ওরা বললেন, তাহলে জমি রেজিস্ট্রি করার জন্য লোক পাঠাতে হবে, কাকে পাঠাবে? আমি, আপনার কাকে চাই বলুন। তখন বললেন, সনদ তো সঙ্গে আসবেই।
আমি হ্যাঁ সনদবাবু আসবেন। বলল সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে পাঠাবেন। আমি আমাদের সেক্রেটারি ছিলেন, সম্পাদক ছিলেন সেই সময়, আমি নামটা আবার ভুলে যাচ্ছি, নাম ভুলে যাওয়া আমার রোগ হয়েছে, পরে মনে পড়লে বলবো। তাকে বললাম যে আপনাকেও যেতে হবে, সনদবাবুকে নিয়ে আপনি যাবেন, উনি থাকবেন, ওনার বাড়িতেই রেজিস্ট্রার আসবেন, সেখানে গৌরাঙ্গবাবু, গৌতমবাবু প্রেজেন্ট থাকবেন, মা মঞ্জুশ্রী দেবী থাকবেন, রেজিস্ট্রি করে আসবেন। আমাকে বললেন আপনি যাবেন না? আমার তো যাওয়ার দরকার নেই, আমি তো রেজিস্ট্রেশনের কাগজটাতে সই করার অধিকারী নই, সেক্রেটারি যখন আছেন সেক্রেটারি করবেন। যাক বললাম, আর ওনাকে বলেছিলাম সম্পাদককে নিশ্চয়ই পাঠাবো। তখন উনি বললেন আমাকে যে আমি তো সম্পাদককে চিনি না মা, আমি তাকে জমি দেব কেন? সে জমি যদি অন্য কাজে ব্যবহার করে। সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেছিলেন, আমি এতদিন যে কথাটা বলিনি, আমার কাছে গোপন রেখেছি, আজকে সেই কথাটা বলছি সর্বসমক্ষে। উনি বলেছিলেন আমি নিরক্ষরতা দূরীকরণ সমিতিকে জমি দেব না, আমি বীরসিংহের বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠকেই জমি দেব, যাতে স্কুলই হয়, ওখানে অন্য কোনো কিছু, কোনো সংগঠন করতে বা সংস্থা করতে আমি জমি দেব না, আমি এক একর জমি দেব স্কুলকেই। আমি বললাম তাই হবে। বললাম আমি কাকে চিনব? বললাম আপনি তো সনদবাবুকে চেনেন না? হ্যাঁ চিনি। আপনি আমাকে চিনলেন? বললেন হ্যাঁ চিনলাম। আপনার তাহলে আমাকে দেবেন জমি, যার নামই লিখুন, আপনি জানবেন জমি আমি নিয়েছি, 1 ইঞ্চি জমিও আমি কাউকে দখল করতে দেব না, আপনি যতটা জমি দেবেন আমি দলিল মিলিয়ে ততটা জমি স্কুলের কাজে লাগাবো। বললেন ব্যাস এই কথা তুমি দিয়ে গেলে, ব্যাস তুমি মাঝে মাঝে আসবে, খবরাখবর দেবে। আমি নিশ্চয়ই দেব, আপনার কাছে তো দেবই, প্রশ্নই ওঠে না। এই কথা বলে আমি ওখানে ওনাকে আবার প্রণাম করে ওখান থেকে আমি এলাম। এইবার স্কুল গঠনের কাজ শুরু হলো। আমরা তো স্কুল পুরো দমে চালাচ্ছি, গ্রীষ্মকালের পেরিয়ে গেছে, মর্নিং স্কুল আমরা করেছি, ইতিমধ্যে আমাদের খোঁজা চলছে। আমরা পেলাম গোহালডাঙ্গার যে জমিদার বাড়ির কনিষ্ঠ পুত্রের স্ত্রী, তাকে পেলাম, সরস্বতী রায়, শ্রীমতী সরস্বতী রায়, জয়রামবাটির মেয়ে, এবং ওই আদর্শেই অনুপ্রাণিত, ছোটবেলার থেকেই দীক্ষিত। তিনি সায়েন্সের টিচার হয়ে আমাদের কাছে এলেন, বিজ্ঞানের, অঙ্ক এবং জড়বিজ্ঞান পড়ানোর জন্য তাকে আমরা নিয়োগ করলাম। তখন ইন্টারভিউ তো কিছু না, তখন ইন্টারভিউ মানে এলে তার সার্টিফিকেটগুলো দেখে নেওয়া, তিনি পারবেন কি পারবেন না দেখার তো আমাদের অবকাশ নেই। আর তাকে সাহায্য তো করে যাচ্ছেন সুনীলবাবু তখনও,
বলেছেন যেদিন আপনাদের প্রয়োজন ফুরবে সেদিন বলবেন। আমি বললাম তখন, যেদিন আপনার মনে হবে আমি আর পারছি না সেদিন আপনি ছাড়বেন। বললেন, বাহ, এ তো কথা দিয়ে বেশ আমার কথা নিয়ে নিল। আমি বললাম, হ্যাঁ, ওটা ছেলেদের, এটা মেয়েদের, সুতরাং ছেলেও আপনাদের, মেয়েও আপনাদের, আমারও আপনারও, আমাদের দায়বদ্ধতা রয়ে যাবে সবার। এই স্কুল চালু হলো, মাটির বিল্ডিং করা শুরু হলো। সহযোগিতায় কাকে পেলাম? হীরালাল ঘোষকে পেলাম। আর পেলাম গৌরহরি সিংহ রায়, যিনি গ্রামীণ পাঠাগারের যিনি পরিচালন এতে ছিলেন, গ্রন্থাগারিক। এই গ্রন্থাগারিককে আমরা পেলাম, তিনি আজও জীবিত। আমি দাদা বলে ডাকি। তার এখন 94 বছর বয়স। আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সনদবাবু কয়েক মাস আগে গত হয়েছেন, ছিলেন। কমলাকান্ত ঘোষ তো অনেকটা আগেই গেছেন, অনেক অনেক বড় ছিলেন এদের থেকে, আগেই গেছেন। আমার সময়ে যারা, আমি শেষের দিনে চলে আসি, জমি তো রেজিস্ট্রি হয়ে গেল, মাটির বিল্ডিং করা শুরু হলো। দিনটা ছিল 3রা মে 1972। তৎকালীন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় মহাশয় গিয়েছিলেন আমাদের মাটির ভবনটি উদ্বোধন করতে। এই ভবনটির অর্থ সহযোগিতা করেছিল পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতি। তাদের অর্থানুকূল্যেই আমরা এই মাটির একতলা বাড়িটি অ্যাসবেস্টসের চাল দিয়ে তৈরি করে নিয়েছিলাম। 6টি ঘর, একটি অফিস ঘর। অফিস ঘরটি একটু সুরক্ষিত করার জন্য আমরা ভালো রকম জানলা দরজা সব করে নিয়েছিলাম। আর অন্যান্য 6টি রুমকে আমরা 6টি ক্লাসের জন্য ঠিকঠাক মতন করে নিয়েছি চালিয়ে যাওয়ার জন্য। এবার শুরু হলো সাহায্য গ্রহণের পালা, চাওয়ার পালা। গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে, যে গ্রামগুলোর নাম করেছি আপনাদের কাছে, এই গ্রামগুলোতে আমি ভবানীকান্ত ঘোষ মহাশয়, পঙ্কজ কুমার মুখোপাধ্যায় মহাশয় এবং স্থানীয় ছেলেদের মধ্যে তপন ভট্টাচার্য, তখন MA পড়ছিলেন, মাস্টার্স ডিগ্রি করছিলেন ইংরাজিতে কলকাতায়, বাড়িতে এসে এসে আমাদের সহযোগিতা করতেন। এই তপন ভট্টাচার্য, ওদিকে নিরক্ষরতা দূরীকরণ সমিতির নীলরতন রায়, তার মেয়ে আমাদের ছাত্রী প্রজ্ঞা পারমিতা রায়, এরা সন্ধে হলেই আমাদের কাজ ছিল সাক্ষরতা কেন্দ্রগুলো যেমন আমরা দেখতে যাব, আর বাড়ি বাড়ি ঘুরবো মেয়ে সন্ধানের জন্য। সেই কন্যারত্ন খুঁজে বেড়ানো, আগেকার দিনের পুত্রের সঙ্গে বিবাহ দেবার জন্য যেমন করে করতো, তন্ন করে খোঁজা, আমরা তেমনি কন্যারত্ন খুঁজে বেড়াতাম। কে 5ম শ্রেণী থেকে পড়তে পারবে, আর কারা 5ম শ্রেণী পর্যন্ত, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়েনি, তাদেরকে রাত পাঠশালা ওরা বলতো। অর্থাৎ নৈশ বিদ্যালয়ে বড়দের সঙ্গে ছোটদেরও বর্ণ শিক্ষা, বর্ণপাঠ, হাতের লেখা, এগুলো শেখানো শুরু হয়ে গেল।
এবং রেডি করে তাদেরকে প্রস্তুত করে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়ার চর্চাও আমাদের মধ্যে শুরু হলো। আর যেখানেই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে যে মেয়েরা বসে আছে তাদের নামের লিস্ট আমি তৈরি করে করে নিয়ে আসতে লাগলাম, এবং পরবর্তী দিনই আমাদের স্কুলে পাঠাতে হবে এই রকমভাবে। এবার নবম শ্রেণীতে তো অভিভাবকরা রাখতে চাইছেন না, এটুকু বলেই শেষ করি। কারণ তারা তুলে নিয়ে যাচ্ছেন, টিসি চাইছেন। আমি জোর জবরদস্তি টিসি অনেককে দিইনি, কথা দিয়েছি যে আমি নিয়মিতভাবেই তাকে মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ করাবো। নাই হলো আমার একাদশ শ্রেণী যখন হবে তখন তো একাদশ শ্রেণী দেবেই। আমি দেখছি এর মধ্যে যদি আমি পেয়ে যাই 1974 সাল, নবম শ্রেণী উত্তীর্ণ হয়ে গেছে, তাদের তো নিয়ে যাচ্ছে টিসি। আমি আমাদের করণিক ভদ্রলোক ভবানীবাবুকে বারণ করলাম, নিষেধ করলাম যে আমার কাছে পাঠাবেন। আমি যতক্ষণ না তাদের সঙ্গে কথা বলবো কাউকে টিসি দেবার দরকার নেই। তাদের সঙ্গে আমাকে কথা বলতে হলো, এবং অভিভাবকরাও যেমন ছাড়িয়ে নেবেন আমিও তেমনি ছাড়বো না, এমনভাবে তাদেরকে কথা দিলাম যে যদি আমি দশম শ্রেণীতে ওঠার পরেও রেকগনিশন না পাই তাহলে এদেরকে রেগুলার হিসাবে পরীক্ষা দেওয়ানোর দায়বদ্ধতা আমি নিলাম। বললেন কোন স্কুল থেকে? ছেলেদের স্কুল থেকে তো মেয়েদের নেবে না। বললাম না না, তা নেবে না। আমি যে কোনো এই ঘাটাল মহকুমার মধ্যে যে কোনো গার্লস স্কুলে আমার মেয়েদের নিয়মিত স্টুডেন্ট হিসাবে পরীক্ষা দেওয়াবো, এ কথা আমি আপনাদের দিচ্ছি। কারণ ইতিমধ্যে খরার গার্লস স্কুল, ঘাটাল গার্লস স্কুল, ক্ষীরপাই গার্লস স্কুল, এইসব স্কুলগুলোর সঙ্গে আমি খুব ভালো রকম যোগাযোগ করে নিয়েছি। তাদের সঙ্গে আমার কথাবার্তাও আমি মৌখিকভাবে সেরে নিয়েছি যে তারা আমাদের স্টুডেন্টকে তাদের নিয়মিত স্কুলের ছাত্রী হিসাবে পরীক্ষা দেওয়াবে। অর্থাৎ ক্লাস 10-এ যেহেতু অ্যাডমিশন নেই, তারা 9-এ অ্যাডমিশন করিয়ে রাখছে। আমি বললাম টাকা এখন দিতে পারবো না, আপনারা বিনা পয়সায় শুধু টিউশন ফিসটুকু নিয়ে তাদের নাম এনলিস্ট করে নিন। আমার 9-এর সমস্ত মেয়েকে আপনারা 9-এ এনলিস্ট করিয়ে নিন। আর গেলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানে আর এক সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন সভাপতি, প্রেসিডেন্ট। অনুমতি নিয়ে তো তার ঘরে কুপন দিয়ে তো যেতে হয়। গেলাম। যিনি এই কাজটা করছিলেন তিনি তখনও বললেন আপনাদেরটা এখনও কমিটি পাস করেনি। যে কমিটি তৈরি হয়েছিল তারা এবছরও অনুমোদন দিল না আপনার দশম শ্রেণীর, কারণ আপনার রোল স্ট্রেংথ নেই। একটা ভয়ঙ্কর কথা বলবো, অতি সত্য কথা, কিন্তু এ সত্য কথা আমি আমার সঙ্গী সুতপা চক্রবর্তী আর প্রেসিডেন্ট নিজে স্বয়ং অধ্যাপক সত্যেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় ছাড়া চতুর্থ ব্যক্তি জানতেন না। আজ আমি সকলের কাছে এই কথাটা বলছি। আমি তার অফিসে যখন দেখা করতে গেছি সুতপা চক্রবর্তীকে সঙ্গে নিয়ে, নিরক্ষরতা দূরীকরণ সমিতি থেকে বললেন সুতপাকে নিয়ে যাও, তাহলেই হবে। আমি তো যাবই। আমি গেছি। তার আগে আমি গিয়েছিলাম একদিন রাজশ্রীকে নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে যতীন্দ্রচন্দ্র সেনগুপ্ত মহাশয়ের কাছে, যিনি বলেছিলেন এটা তো বোর্ড করে, আমরা তো করি না, আমরা তো যা বলার বলে দিয়েছি যে
একেবারে একাদশ শ্রেণীর উচ্চ শিক্ষার ব্যবস্থা উচ্চতর বিদ্যালয় হিসাবে পরিগণিত হবে, সবই তো বলে দিয়েছি। এবং আমি তো ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়ই বলেছি। তা কেন তারা দেয়নি সেটা তো আমি বলতে পারবো না, কমিটি সব চেঞ্জ হয়ে গেছে, তো তাই হচ্ছে না বোধহয়। তো উনি আবার আমার আসল পরিচয় জানতে চেয়েছিলেন, আমি কোথাকার মেয়ে, আমার বাড়ি কোথায়, সব কিছু আমি বলেছিলাম। সে কথা প্রসঙ্গান্তরে বলা যাবে, আজকে আর বলবো না, নিজের ঢাক পেটানো হয়ে যাবে, না বলবো না। তো আমি ওনার কাছে গেলাম, আমরা দুজনেই ঢুকেছি, বসেছি। উনি বললেন কী ব্যাপার? আমি বললাম আমার স্কুলটা এখনও রেকগনিশন এবছরও পেলো না, তাহলে আমি এই 9 থেকে 10-এ উত্তীর্ণ যে সমস্ত মেয়েরা সবাই উত্তীর্ণ, এদেরকে আমি কোথায় নিয়ে যাব? বললেন কেন, 10-এ আবার পড়াবেন? না, তারপর মাধ্যমিক দেবে কোথায়? না, আগামী বছর অবধি দেখুন না, হয়ে যাবে। আমি তখন ওনাকে বললাম, আমাকে আপনি বলে সম্বোধন করে আমাকে কিন্তু আপনি বিব্রত করছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবছরটা পড়াবো, পরের বছর কোথায় যাব ঠিক নেই, অভিভাবকরা আমার কাছে দেবেন কেন? আপনি কিন্তু আমাকে এই বছরই দেবেন। তখন বললেন কমিটি দেয়নি, আমি কি করে দেব? যারা স্যাংশনিং অথরিটি, কমিটি, আমি তো শুধু স্বাক্ষর করব, তারা তো দেয়নি। দেয়নি কেন? তখন উনি ওদের যে দায়িত্বে আছেন তাকে ডেকে পাঠালেন। তা সেই ভদ্রলোক আসার পর বললেন আমাকে ওরা কি বলেছে ওই মিটিংয়ের, এটা আমাকে দাও মিনিটসটা। তখন দেখা গেল আমার রোল স্ট্রেংথ নেই। 10ম শ্রেণী বিশিষ্ট বালিকা বিদ্যালয় বা পুরুষ বিদ্যালয়, যে ছেলেদের বিদ্যালয়, তাতে যে রোল স্ট্রেংথটা থাকতে হয় সেটা আমার নেই। এই কারণে আমার স্কুলকে দেওয়া যাচ্ছে না। আমি তখন ওনাকে বললাম, কত কত কতজন স্টুডেন্ট কম আছে, কতজন পর্যন্ত হলে 10ম শ্রেণীর স্কুল দেবেন? তখন বললেন 150। আমি বললাম 150? বললেন হ্যাঁ। আর আমার তো 125 আছে। বললেন হ্যাঁ আছে। আমি বললাম ওটাই তো আমার ইন্সপেক্টরেস সই করে গেছেন। না হ্যাঁ, ইন্সপেকশন করে গেছেন। আপনার আর এই 25 জন তো? বললেন হ্যাঁ। আমি বললাম আমি 25 জনের নাম লিখে অভিভাবক এবং গ্রামের নাম ঠিকানা দিয়ে আপনার কাছে আজই দিয়ে যাচ্ছি, আমাকে আজই দিতে হবে। তখন বললেন মানে এটা কি কথা? উনি চমকে গেছেন, নড়ে উঠেছেন চেয়ারে। আমি চমকানোর ধার কাছ দিয়ে যাইনি। আমি তখন বলেছি, আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আমি তার উত্তর দিয়েছি। আমাকে সুতপা চিমটি কাটছে, অত বড় একজন মানুষ, তাকে আমি একটা বোর্ডের প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের, তো আমি এভাবে কথা বলছি। তখন আমি বললাম, আমি ওর হাতটা সরিয়ে দিলাম, শুধু দাঁড়াও আমাকে বলতে দাও। কি হবে, খুব বেশি হলে আমাকে বলবে চটুল মেয়ে, অল্প বয়সী মেয়ে চটুল, এ কথাটা বলবে, মানে পরে বলেছিলাম ওকে, তখন বলিনি। আমি ওকে সরিয়ে দিয়ে আমি বললাম, বলুন আমি 25 জনের নাম লিখে দেব? আমার খাতা, রেজিস্টার যে খাতাটা জমা দেওয়া হয়েছে সেটাতে, ভর্তি রেজিস্ট্রেশনের খাতাটাতে আমি লিখে দিই, আর গার্জেনের নাম, গ্রামের নাম সব লিখে দিই। তখন বললেন কি অবাস্তব কথাবার্তা। আমি বললাম স্যার, আমিও তখন সোজা টার্ন হয়ে বসেছি। অবাস্তব কথা আমি বলছি না, অবাস্তব রেকর্ড পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের প্রতিটি স্কুলে আছে।
এবং গলা উঁচু করে আশেপাশের রুমগুলো থেকে সকলে তখন এই রুমের দরজায় ভিড় করছে। আছে। এবং এরা আমাকে অনেকেই বুদ্ধি দিয়েছেন, আমি কারুর নাম করব না, কোনো স্কুলের নাম করব না, কোনো হেডমাস্টারমশাইয়ের নাম বলবো না, আমাকে বিরক্ত করলেও বলবো না, আমাকে শাসন করলেও বলবো না, কিন্তু আমি বলবো এটাই সত্য। আপনারা যদি গোপনভাবে তদন্ত করেন জানতে পারবেন পশ্চিমবঙ্গের যতগুলো গ্রাম আছে এবং যতগুলো গ্রামে এই দশম একাদশ শ্রেণী বিশিষ্ট স্কুল আছে, অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল আছে, প্রত্যেকটা স্কুলে স্টুডেন্ট নেই, ছাত্র বাড়ানোর জন্য ছাত্রদের নাম ছাত্রীদের নাম লিখে রাখা হয়। এবং কয়েকজন, একজন দুজন না, অন্তত 5-7 জন আমাকে অনুরোধ করে বলে দিয়েছেন, অনুরোধ না, আমাকে পথটা বাতলে দিয়েছেন যে আপনি ওই 125 নিয়ে ঘুরছেন কেন 2 বছর ধরে? আপনি 125কে 151 করুন, 155 করুন, আপনার স্কুল এক্ষুনি রেকগনিশন পেয়ে যাবে। আমি করিনি। কেন করিনি? স্বনামধন্য মনীষী বিদ্যাসাগর মহাশয়ের নামাঙ্কিত এই স্কুল আমি মিথ্যা দিয়ে শুরু করতে চাইনি। আমি গোপনভাবে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে গোপনে নেমে যেতে চাইনি। কলঙ্ক যদি নিতে হয় আপনাকে বলে কলঙ্ক নেব, কলঙ্কিত হব। আপনি জানবেন আমি আপনাকে সত্যি কথা বলে লিখে দিয়ে গেছি। আপনার কমিটিকে আপনি দেখাবেন, তাদেরকে বলার দরকার নেই, চুপ করে থাকবেন। আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনি সর্বোচ্চ অধিকারী, এই কমিটির সমস্ত কিছু দেখভালের দায়িত্ব আপনার, এই স্কুলগুলোকে রেকগনিশন দেওয়ার দায়িত্ব আপনার। আমি মেয়েগুলোকে নিয়ে কোথায় যাব? আমার যে 30টা মেয়ে আছে, 30টা ছিল না তখন, আমার বোধহয় 31টা ছিল। এই মেয়েগুলোকে নিয়ে আমি কোথায় যাব? গার্জেনদের হাতে পায়ে ধরে আমি এদের আটকে রেখেছি 9ম শ্রেণীতে, এরা 10ম শ্রেণীতে উঠবে, আমি যেতে দিইনি অন্য স্কুলে। উনি তখন চুপ করে বসে কলমটা হাতে নিয়ে বললেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, পুলিশ কেস করবেন? হাসতে হাসতেই বললাম, কাঁদিনি, ভয় পাইনি। তখন বললেন, না, জানতে চাইছি কোথায় বাড়ি। আমি বললেন, উত্তরপাড়ায়। বললেন, এই উত্তরপাড়া মানে হাওড়া উত্তরপাড়া? আমি বললাম, হ্যাঁ, হুগলি জেলা, হাওড়া হুগলির বর্ডার উত্তরপাড়া। বলে, ওখানে সেই জমিদাররা এখনো আছেন? জমিদারদের উত্তরাধিকারীরা তো আছেনই, তবে বাড়ি টাড়িগুলো সব সরকারকে দান করে দিচ্ছে পরপর। হসপিটাল হলো, ডক্টরস কোয়ার্টার্স হলো, কলেজ হয়েছে, স্কুল হলো, এসব হচ্ছে। তাই এসব বলে আমাকে এখন সময় নষ্ট করে উঠিয়ে দেবেন বললে তো হবে না, যে এখন সময় হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, এসব পরে বলবো। বললো, না, উত্তরপাড়ার মেয়ে নয়। দেশ কোথায় ছিল? আমি বললাম, দেশ আমার নয়, আমার দেশ এটাই। আমার বাবার দেশ ছিল ঢাকা, বিক্রমপুরে। বললেন, তা বেশিঙ্গে কার কাছে থাকেন? আমি বললাম, আমাকে আপনি তুমিই বলুন, আমি আপনার কন্যা সমা। তা বললেন, ঠিক আছে, কার কাছে, কার সঙ্গে? আমি বললাম, আমাদের একজন শিক্ষিকা আছেন বিজ্ঞানের, অঙ্কের, তিনি আর আমি একটা বাড়ি ভাড়া করে থাকি, ভাড়ার টাকাটা আমার স্কুল দেয়। কত ভাড়া? আমি বললাম, 65 টাকা। বাড়িতে কে কে আছে? আমি বললাম, বাড়িতে সবাই আছে।
দাদারা আছেন, মা আছেন। বললেন বাবা? না না, বাবা নেই। আচ্ছা বলে আবার সেই অফিসারকে ডাকলেন, বেল বাজিয়ে পিয়ন আসতে বললেন, ওকে ডেকে দাও। ওনার নামটা আমি ভুলে গেছি, পরিমল টরিমল জাতীয় নাম বোধ হয়, আমি মিথ্যে বলবো না, কিন্তু ওইরকম আমি দাদা বলে ডাকতাম। মানে নিরক্ষরতা দূরীকরণ সমিতি থেকেই ওনাকে দাদা বলে ডাকতো কারা, ওরা ওদের যে সেন্টারগুলো সেগুলো রেকগনিশনের দায়িত্ব বোধহয় আছে পশ্চিমবঙ্গ সরকারের। তা সেই কারণে আমিও দাদা বলেই ডাকতাম, আমার সঙ্গে ওরাই প্রথমে এসেছিলেন। তো যাই হোক, তাকে ডেকে পাঠালেন, বললেন যে রেজিস্ট্রেশন যেগুলো হয়েছে সেই এটা দাও, মিনিটস বুকটা দাও। আমি মাথা নিচু করে তখন বসে আছি, অন্যদিকে মুখ নিয়ে, মাটির দিকে মুখ নিয়ে। কি করেন আমি দেখি, আমাকে সত্যি সত্যি বলেন কিনা নামগুলো লিখতে। আমি তো ভেবে নিয়েছি যে যার নাম মনে পড়বে তার নাম বসাবো, আর যার বাবার নাম মনে পড়বে তার বাবার নাম বসিয়ে দেবো। তাদের হয়তো একটা মেয়ে আছে, আমি না 3টে মেয়ে করে দিলাম, অসুবিধে কী আছে, এরমই করে দেবো, এইসব ভেবে নিয়েছি। তা তপা, সুতপা তখন রীতিমতো আমাকে খিমচোচ্ছে যে কত দূর যাচ্ছে। আমরা যাক না, কিছু করার নেই। আমি ওর হাতটা আবার সরিয়ে দিলাম, মুখে বলিনি কিছু। খাতা এলো, উনি সেখানে লিখলেন, স্পেশাল রেকগনিশন অফ বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ ফর বার্থ অ্যানিভার্সারি অফ বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, শুধু বিদ্যাসাগর। এই কথাটা লিখে উনি স্পেশাল পারমিশন দিলেন 1974-এ আমার স্টুডেন্টরা 10ম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। বললেন এই যে লিখে নিয়েছি, দেখে নাও। আমি বললাম দেখার কিছু নেই, আপনি লিখে নিয়েছেন শুধু না, লিখে আমাকে আজকেই দেবেন। বললেন আজকে মানে? অফিস ছুটি হয়ে গেল, 5টা বাজে। আমি 5টা বাজুক, 6টা বাজুক, 7টা বাজুক, আমি এখান থেকে উঠবো না। আমাকে আপনি একটা বললেন জেরক্স করে নাও, জেরক্স কপি নিয়ে যাও। আমি বললাম না, আমার স্কুলের অরিজিনাল কপি আপনি আমাকে দেবেন। আমার স্কুলের অরিজিনাল কপি আপনি আমাকে দেবেন, তাতে যদি ডুপ্লিকেট কথা লিখে দিতে হয় তাও লিখে দেবেন, কিন্তু অরিজিনালটা দেবেন, আমি জেরক্স নেবো না। আমি স্কুল কমিটিকে কি বলবো যে আমি জেরক্স নিয়ে এসেছি, তারপরে যদি কোনো গন্ডগোল হয়? আমি গন্ডগোলে যাব না। তখন উনি বললেন তাহলে ডিআই অফিসে। আমি আপনি যদি আমায় বিশ্বাস করেন, আমি কালকেই সকালে ডিআই অফিসে পৌঁছে দেবো। ডিআই অফিসে ডিআই তখন ছিলেন বোধহয় কি ত্রম্বক চন্দ্র বাগচি টাকচি, এরকম ভদ্রলোক ছিলেন। তো সেই ভদ্রলোক সম্পর্কে আমার একটু অ্যালার্জি ছিল। উনি খুব খারাপভাবে কথাবার্তা বলতেন সকলের সঙ্গে, শুধু আমার সঙ্গে বলতেন বলে বলছি না। তো আমি সেটাই ভাবলাম যে তার চিঠিটা বাই পোস্ট পাঠানো মানে অনেক দেরি হয়ে যাবে। তখন আমি বললাম যে ওনার চিঠিটা যদি আমার হাতে দেওয়া যায় বন্ধ খামে। তখন বললেন ঠিক আছে, ওনার নাম করে চিঠিটা করে দাও, অ্যাড্রেস দিয়ে। এই রমা চক্রবর্তী নিজেই দিয়ে দেবেন, আর এনার স্কুলেরটা এনার হাতে দিয়ে দাও। বললেন টাইপ করতে সময় লাগবে। আমি ঠিক আছে, কতক্ষণ আর লাগবে, 6টা বাজবে তো। তখন তখন উনি বলছেন 6টা না 8টাও বাজতে পারে। আমি 8টার সময় নিয়ে তবে যাব।
আপনি বোধহয় আমাকে সেদিন দেখেছেন, দেখেছি বলেই তো জিজ্ঞেস করলাম। ইউনিভার্সিটিতে দ্বারভাঙা বিল্ডিংয়ের ভাইস চ্যান্সেলরের দরজার বাইরে সিঁড়িতে বসেছিলে তুমি। আমি বললাম হ্যাঁ, ওই মিটিংটার আগে যে আমার স্কুলটা যাতে রেকগনিশন হয় সেই জন্য আমি কথা বলতে গিয়েছিলাম আপনার সঙ্গে। তখন বলছে আমার মনে পড়েছে এবার। সঙ্গে আরেকটি মেয়ে ছিল, আমরা হ্যাঁ রাজশ্রী বিশ্বাস ছিল। বলো হ্যাঁ সেই সময় 8টা বাজে, সত্যেনবাবু তোমাকে বললেন তাড়াতাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। হ্যাঁ স্যার। তো এই অবস্থা করে আমি স্কুলের রেকগনিশন নিয়ে এলাম, স্পেশাল পারমিশন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। এই যে আমার কতখানি পাওনা, আমার অহংকার নয়, আমার প্রাপ্য। আমি প্রাপ্যটুকু বিদ্যাসাগরের নামের স্কুল বলে, বিদ্যাসাগরের নামে চেয়েছি বলে আমি করিয়ে আনতে পেরেছিলাম। এবং পরবর্তীতে যখনই গেছি উনি আগেই জিজ্ঞেস করেছেন মা কেমন আছেন, তুমি ভালো আছো তো, এটা জিজ্ঞেস করতেনি প্রত্যেকবার। তারপরে যখন পার্মানেন্ট রেকগনিশন নিতে গেলাম তখনও তাই, সিঁড়িতে বসেছিলাম। সত্যেন সেন মহাশয়ও ছিলেন সেই কমিটিতে, উনিও ছিলেন সেই কমিটিতে। আমি মনে করার জন্য গিয়েছিলাম, বলে মনে করতে হবে কেন, আমার মনে আছে তোমার স্কুলের নাম, তোমার স্কুল হবেই এবার। সেই হচ্ছে আমার স্কুলের রেকগনিশন, আমার স্কুলের সম্মাননা যেটা পাওয়া সেটা আমি পেলাম। পরবর্তীতে আর একটুখানি বলে এই প্রতিষ্ঠার ইতিবৃত্ত কথনের একটু ভূমিকা করতে গিয়ে অনেকটা বললাম। এখন বাকিটুকু বলি, সেটা হলো এই যোদ্ধা হিসাবে যারা আমার সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীকালে যাদের আমি বাড়ি থেকে পেয়েছিলাম এবং যারা আমার অবসর জীবন পর্যন্ত, অবসর না হওয়া পর্যন্ত, জীবন পর্যন্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থেকেছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তাদের নামগুলো আমি একটু আজকে বলে দিয়ে যাই। সেটা না বললে আমার মনে হবে নিজের ঢাক অনেক পিটিয়েছি, কিন্তু তাদের কথা আমি বলিনি, তারা আমার সহযোদ্ধা। শিক্ষিকা ছিলেন বিজ্ঞান বিভাগের শ্রীমতী সরস্বতী রায়, সাহিত্য বিভাগে শ্রীমতী মীরা ঘোষ আর শ্রীমতী রাধারানী খাঁড়া MA BEd ছিলেন ইংলিশে, ইংরাজি ভাষায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তও ছিলেন। শ্রীমতী রেখা সাঁতরা MA BEd ছিলেন বাংলা বিভাগের জন্য, ল্যাঙ্গুয়েজ বিভাগে আর কি, বাংলায়। শ্রীমতী চণ্ডীবালা চক্রবর্তী ছিলেন PT টিচার, PG PT। শ্রীমতী করুণা বেরা ছিলেন জিওগ্রাফির টিচার, ভূগোলের শিক্ষিকা, ভূগোল শিক্ষিকা। শ্রীমতী মধুমিতা চক্রবর্তী BSc অনার্স BEd ছিলেন, জীবন বিজ্ঞানের শিক্ষিকা। শ্রীমতী মৃদুলা মাহাতো ছিলেন, আমি যখন আসি তখন ছিলেন, কিন্তু তার আগে ছিলেন শ্রীমতী বন্দনা বারিক, MA BEd ইতিহাস বিভাগের। পরে তার অবসরের পর এলেন শ্রীমতী মৃদুলা মাহাতো, MA BEd ইতিহাসে। কর্মশিক্ষায় প্রথম ছিলেন শ্রীমতী শীলা অগাস্তি,
তার অবসরের পর এলেন শ্রীমতী সুদেষ্ণা হাওলাদার। সুদেষ্ণা, দেশনা নয় কিন্তু, হাওলাদার। তিনি কর্মশিক্ষার্থী সহশিক্ষিকা হয়ে এসেছিলেন। আর না, ভুল বললাম, সুদেষ্ণা হাওলাদার জড়বিজ্ঞান পদে, দুজন থাকার কথা, অঙ্ক এবং এই সরস্বতী রায়ের সঙ্গে সুদেষ্ণা হাওলাদার এসে যোগ দিলেন। আর শ্রীমতী সুনিতা সাউ ছিলেন কর্মশিক্ষা বিভাগে, লেডি ব্রেবন ডিপ্লোমা প্রাপ্তা। আমি যখন এসেছি তখন পার্শ্ব শিক্ষিকার 2টি পদ শূন্য ছিল, আর ভূগোল বিষয়ের 2টি পদও শূন্য ছিল পার্শ্ব শিক্ষিকা হিসাবে। এবার অশিক্ষক কর্মী যারা ছিলেন তাদের নাম করি। প্রথম ছিলেন শ্রীযুক্ত পঙ্কজ কুমার মুখোপাধ্যায়, পিয়ন পদে, আর শ্রীযুক্ত ভবানীকান্ত ঘোষ করণিক পদে। পরবর্তীকালে করণিক পদে এলেন শ্রী দেবীদাস মুখোপাধ্যায়, ভবানীকান্ত ঘোষের অকাল মৃত্যুতে। আর শ্রীমতী সন্ধ্যা পাল আমার প্রথম সময় থেকেই উনি এসেছিলেন মেট্রন পদে। আর পিয়ন পদে এসেছিলেন শ্রী সমীর কুমার বক্সি। এই আমার সহকর্মীদের কাছ থেকে যে সহমর্মিতা পেয়েছি, যে সহযোগিতা পেয়েছি, তা আমার কাছে এখনো আলোকোজ্জ্বল হয়ে আছে। তার মধ্যে কয়েকজন কমিটির সদস্য যারা আমার কাছে খুব বেশি রকমভাবে সহযোগিতা করেছেন বলে মনে হয়েছে, তারা একমাত্র গৌরহরি বাবু ছাড়া আর কেউই জীবিত নেই। আমাদের সম্পাদক প্রথম যুগে যে জানকীনাথ ঘোষ, হ্যাঁ নামটা মনে পড়েনি তখন, তাকেও আমি সম্মান জানাই। দাদার মতনই আমার সঙ্গে সঙ্গে সব কাজে গেছেন, সব জায়গায় গেছেন, আমি যা বলেছি শুনেছেন, এগিয়ে গেছেন। উনি খরার শ্রী অরবিন্দ বিদ্যালয়ের সায়েন্সের বিজ্ঞানের টিচার ছিলেন, খরার অরবিন্দ বিদ্যালয়ের। এদের নামগুলো করা দরকার ছিল। এদের নামগুলো আমি করলাম এই কারণে যে এদেরকে আমি পেয়েছি, ভীষণ রকমভাবে পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আর পরবর্তীকালে আমি চলে আসার আগে যারা ছিলেন তারা, তাদের মধ্যে কয়েকজন আজও আছেন, ওখানকার গ্রামেই আছেন জীবিত। তাদের মধ্যে আমার শ্রীযুক্ত প্রণব ঘোষের নাম মনে পড়ছে ভীষণভাবে, খুব সহযোগিতা করেছে। তাকে আমি ভাই বলেই ডাকতাম, এই ভাইকে আমি ভুলব না। আরেকজনের নাম আমি উল্লেখ করব, অনুপ কুমার কোলে। অনুপ কুমার কোলে একটা রাজনীতি করতো এবং কট্টর রাজনীতি করতো সে যুগে। তৎসত্ত্বেও আমাকে কোনো কাজে কখনো ওর কাছে প্রশ্নের মুখে পড়তে হয়নি। ও প্রথমেই বলতো, আপনি যা করবেন ঠিক করবেন, আপনি ভুল করবেন না, সুতরাং আপনি যা লেখাবেন সেটাতেই আমি সই করে দেবো, অসুবিধে নেই। আমি বললাম পড়ে করো, আমি না লিখেও তো আর কেউ লিখতে পারে। হাসতো। সে এখনো আছে, এখনো আমার ভাই অনুপ কুমার কোলে। এরা সব অভিভাবক শ্রেণীভুক্ত। এদেরকে সকলকে আমি আমার ভালোবাসা, আমার প্রীতি, আমার শুভেচ্ছা এবং সদিচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানালাম না। আর আমার ছাত্রীরা
যারা আজও আমার ন্যাওটা বলে আমার মনে হয়, সেই অনেক কাল আগের ছাত্রী থেকে, যারা অনেকে স্কুল টিচার, অনেকে অফিসে চাকরি করে, অনেকে নিজস্ব ব্যবসা করে, অনেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আরও অন্যান্য পদে তারা নিযুক্ত আছে বা আছেন, ব্যবসা করেন করেন কেউ কেউ। এই ছাত্রীদের আমি আন্তরিকভাবে, এবং তাদের স্বামীরাও বর্তমানে এবং তাদের সন্তানেরাও আজকে এই স্কুলেই পড়ে, তারা জানায়। আর প্রথম যুগের ছাত্রীদের মধ্যে প্রথম যুগের সম্পাদক ছিলেন যে তিনকড়ি চক্রবর্তী মহাশয়, তিনি অনেক দিন আগে গত হয়েছেন। তাকে আমি প্রয়াত আত্মার প্রতি আমি সম্মান জানাচ্ছি, তিনি প্রচুর সহযোগিতা করেছেন। আর হীরালাল ঘোষ, যিনি মাটি দিয়ে প্রথম স্কুল তৈরি করেছিলেন, এবং মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় যে মাটির বাড়িটি উদ্বোধন করেছিলেন ৩রা মে 1972, সেই মাটিদাতাকেও আমি আমার সম্মান জানাচ্ছি। তিনিও আজকে আছেন কিনা আমি জানি না। আর ছাত্রীদের মধ্যে ছায়াছবি আমার খুব আদরের ছিল। তাদের মেয়েরা বা ছেলেদের মেয়েরা এখন এই স্কুলেই পড়ে বলে জেনেছি। তাদের মেয়েরাও আমার ছাত্রী ছিল। এরা যখন বিএ পাশ করে গেছে, বিয়ে হয়ে গেছে, ছায়াছবি আরও অনেকেই, তাদের মেয়েরা, তাদের নাম আর করছি না, কারণ যাদের নাম করতে পারবো না তারা রাগ করতে পারে, আমার উপর অভিমান করতে পারে, তাই সকলের নাম করা সম্ভব হচ্ছে না। এরা আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে সবাই আছে। তাদেরকে আমি একান্তভাবে সমস্ত শুভেচ্ছা, শুভকামনা ঈশ্বরের কাছে যেমন প্রার্থনা করি তাদের জন্য, আর আমার অন্তরের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, আদর জানিয়ে আজকের 21শে জানুয়ারি স্মরণ করি। সেই দিনের কথা মনে করে তারা যেন, যারা ওখানে গ্রামে এখনো আছেন, তারা যেন স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। আরেকটু বলি, আমি যখন চলে এসেছি ওই স্কুল থেকে, সেই সময় আমি কিন্তু সীমানা প্রাচীর করে দিয়ে এসেছি, বাউন্ডারি ওয়াল, গেট এবং হলঘর, একটা দোতলা ঘর। অফিস ঘরটা আমি পাকা করিনি, কাঁচা বিল্ডিংটাই রেখে এসেছিলাম ইচ্ছাকৃতভাবেই, যে ছাত্রীদের বসার ঘর যতক্ষণ না পাকা হবে, সমস্ত ছাত্রীদের যতক্ষণ না পাকা হবে ততক্ষণ অফিস ঘর পাকা করে ওখানে পাখা চালিয়ে বসে থাকার কোনো সদিচ্ছা আমার নেই। আমি চলে আসার পর যারা করার তারা ভেঙে চুরে করেছেন, নতুন করে স্কুলের চিত্র পাল্টে দিয়েছেন, পট পরিবর্তন করেছেন। সেগুলো আমি ছবিতে দেখেছি বা শুনেছি আমার ছাত্রীদের কাছে। তাদেরকেও আমার শুভেচ্ছা জানাই। তারা স্কুল পরিচালনা করছেন, তারা ভালোভাবে করুন। 50 বছর পূর্তি হয়ে গেছে, আজকে 54 বছর বয়স হলো স্কুলের। আমি 50 বছর পূর্তিতে যেতে পারিনি। 75 বছরের জয়ন্তীতেও আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তবু বলবো, এই স্কুল শতায়ু নয়, কয়েক শত বর্ষ ধরে ছাত্রীদের বর্ষে বর্ষে দলে দলে আসুক বিদ্যা পীঠতলে। তারা আসুক, ওই এলাকার সমস্ত স্কুলের থেকে মাথা উঁচু করে বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যাপীঠ দাঁড়িয়ে থাকুক।
বিদ্যাসাগরের নিজের জন্মভিটা, সংলগ্ন আমবাগান, এবং আমরা যখন মাটি খুঁড়ে পাকা স্যানিটেশন তৈরি হচ্ছে তখন ওখানে সুড়ঙ্গ দেখেছি, যে সুড়ঙ্গ দিয়ে একেবারে তার জন্মস্থানের যে মেমোরিয়াল হল যেটা বিদ্যাসাগরের ছিল এবং গ্রামীণ গ্রন্থাগার ছিল, এখন সেটা আলাদাভাবে ভেঙে চুরে তৈরি হয়েছে। আমি ছবিতে দেখেছি বা ছাত্রীদের কাছে শুনেছি, সেই পর্যন্ত সুড়ঙ্গ ছিল। আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এবং সেই সুড়ঙ্গ আমরা বন্ধ করিনি, শুধু তার ওপরে ইট চাপিয়ে আমরা স্যানিটেশনের কাজগুলো করেছিলাম। এটা জানিয়ে রাখলাম আগামী প্রজন্মের জন্য, যদি তারা কিছু করে, ওই পুরনো স্যানিটেশন ভাঙলে কিন্তু সুড়ঙ্গ বেরিয়ে পড়বে। সেই কারণে তারা ভেবেচিন্তে যেন পুরনো স্যানিটেশন ভাঙার চেষ্টা করেন। ওই কল, টিউবওয়েল এবং ওই স্যানিটেশন সিস্টেমের তলায় আছে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ আমাদের বাউন্ডারি ওয়ালের বাইরে যে পুকুর আছে বিদ্যাসাগরের, যেটা সনৎ সিংহ রায়ের আয়ত্তাধীন, এখন আশিস সিংহ রায় আছে বড় পুত্র, ওই বাড়িরই বড় পুত্রবধূ আমার নিজের ছাত্রী, তার দিদি ছিল প্রথম যুগের ছাত্রী, প্রথম ক্লাস, তারপরে তারা পর 4টে বোন আমার কাছে পড়েছে। ওই কাবেরী সিংহ রায়, তাদের জিজ্ঞেস করলেই ওই পুকুরের তলা দিয়ে যে গেছে সেটা তারা বলতে পারবে। পরে পুকুর খনন হয়েছে, দিঘি খনন হয়েছে। ওখানে গোয়ালঘর ছিল, যেখানে বিদ্যাসাগরের জন্ম হয়েছে, জন্মস্থান বলে সুরক্ষিত হয়েছে, একটা স্মৃতিসৌধ তোলা হয়েছে এখন। তখন ওখানে শুধু জন্মভিটা বলে একটা বেদি ছিল, আমরা ওই বেদিতে প্রণাম জানাতাম, ফুল দিতাম। বীরসিংহ বাংলা নিয়মে চলে, 12ই আশ্বিন, 29শে সেপ্টেম্বর ইংরাজিতে বোধহয় 26শে সেপ্টেম্বরটাই সরকারি মতে গ্রাহ্য, কিন্তু বীরসিংহ গ্রামে আজও 29শে সেপ্টেম্বর যদি 12ই আশ্বিন হয় তবে ওরা খুব আনন্দ পায় জন্মদিবস পালনে। আর 13ই শ্রাবণ বিদ্যাসাগরের মহাপ্রয়াণ দিবস, ওটা 30শে জুলাই, 31শে জুলাইও হতে পারে কখনো কখনো। 31শে জুলাই হয় না বোধ হয়, না রে, 29শে জুলাই হয়, হ্যাঁ সেটাই হবে। এটা পালন করা হয়ে থাকে। আমি আপনাদের সকলের কাছ থেকে, এবং তোমরা যারা আমার ছাত্র, যারা আমার ভাই, তাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। অনেকক্ষণ কথা বলেছি, আনন্দ হয়েছে, আনন্দেই কথাগুলো বলেছি, আবেগেই কথাগুলো বলেছি। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি, আমার যারা সহকর্মী ওখানে যারা আছেন, মীরামুদি আছেন, রেখা সাঁতরা আছেন, সরস্বতী রায় আছেন, এরা যারাই ওখানে কাছাকাছি আছেন, তাদেরকেও বলবো আমাকে সংশোধন করে জানিয়ে দিতে যে আমি ভুল কিছু বলেছি। শুনবেন কথাগুলো। আমি সকলকে আমার শুভেচ্ছা, আমার শুভকামনা ঐকান্তিকভাবে ঈশ্বরের কাছে জানিয়ে, ভালোবাসা, প্রীতি সব কিছু জানিয়ে শেষ করছি। নমস্কার। আমার নাম বলা হয়নি, সব শেষে বলি, আমি রমা চট্টোপাধ্যায়।